শুভ সকাল। নবম ও দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সকল ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন ক্লাসে। আমি সায়ন স্যার আপনাদের নতুন একটি অনলাইন ক্লাসে নিয়ে আজ আবার হাজির হলাম। তো আপনারা জানেন গত ক্লাসে থেকে আমি আপনাদের ক্লাস নিচ্ছি এবং আপনাদের অধ্যায় 10 বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা করছি। বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় ক্লাস আজকে। আপনাদের এই চ্যাপ্টারগুলো আগেই পড়ানো হয়েছে, জাস্ট রিভাইজ করানো হচ্ছে। তো আপনারা এই ভীষণ ক্লাসগুলো খুব ভালোভাবে শুনবেন এবং একই সাথে আপনাদের কাছে বলে রাখি যে আপনারা নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য প্রতিটি অধ্যায়ের থেকে নৈর্ব্যক্তিকগুলো পড়বেন এবং নৈর্ব্যক্তিকের জন্য আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ বইটির উপরে ধারণা থাকতে, বইয়ের প্রতিটি টপিক আপনাদেরকে পড়তে হবে। এবং আমরা যারাই অনলাইন ক্লাস নেই আপনাদেরকে কিন্তু বইয়ের রিডিং থেকে বলে দেই যে কোন কোন লাইনগুলো থেকে নৈর্ব্যক্তিক আসার মতন। এর পরবর্তীতে আপনারা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন বোর্ড প্রশ্ন থেকে দেখতে পারেন, বোর্ডের বিভিন্ন প্রশ্ন আপনারা কালেক্ট করে দেখতে পারেন। এছাড়া সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রেও আপনারা বই প্রথমত ফলো করবেন। বই পড়া থাকলে আপনাদের সৃজনশীল প্রশ্নেও কোনো সমস্যা হবে না এবং অতিরিক্ত সৃজনশীল পড়ার জন্য আপনারা বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো চর্চা করতে পারেন। বা ধরেন বাণিজ্যিক ব্যাংক রিলেটেড বোর্ডে আসছে এরকম প্রশ্নগুলো আপনারা চর্চা রাখতে পারেন, তাহলে আপনাদের একটা ধারণা হবে। কারণ বইয়ের মধ্যে 2টা বা 3টা সৃজনশীল প্রশ্ন থাকে, তার থেকে আপনাদের বেশি পড়তে হবে। তার জন্য আপনারা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো পড়বেন। এর জন্য আপনারা কি করতে পারেন, বাজার থেকে পুরনো অর্থাৎ আপনাদের সিলেবাস অনুযায়ী আগের যে টেস্ট পেপারগুলো আছে নবম ও দশম শ্রেণী, যেটা এসএসসি পরীক্ষার জন্য যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারগুলো কালেক্ট করতে পারেন। সেখান থেকে আপনারা বিভিন্ন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সেখানে সৃজনশীল পাবেন, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নৈর্ব্যক্তিক প্রশ্ন পাবেন, সেগুলো চর্চা করতে পারেন। তবে তার আগে অবশ্যই বইটা ভালো মতন জানা থাকতো। গত ক্লাসে আমি বলেছি যে আপনারা অনেকেই বা এই 9-10-এর অনেক স্টুডেন্টের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায়, ব্যাংকিং পার্টটা তারা গুরুত্ব দেয় না। তারা ভাবে এটা থিওরি, কোনো রকম তারা অল্প পড়লেও পেরে যাবে। কিন্তু গত ক্লাসে আমি বলেছি এখান থেকে প্রায় 40% মার্কস আপনাদের, 40 থেকে 45% মার্কস আপনাদের পরীক্ষায় অ্যান্সার করতে হবে। তো অবশ্যই এই চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফিন্যান্সের অংশের সাথে সাথে চ্যাপ্টারগুলো পড়তে হবে এবং এখানেও কিছু কনসেপচুয়াল জিনিস থাকে যেগুলো আপনাদেরকে জানতে হবে, নিজের মন মতো লিখলে হবে না। তো আজকে আমরা আলোচনা করব আপনাদের 105 বইয়ের, আপনাদের বোর্ডের বইয়ের 105 পৃষ্ঠা থেকে 107 পৃষ্ঠা বিভিন্ন বিষয়গুলো নিয়ে। তো আমরা গত ক্লাসেও এই জিনিসটা দেখেছি, আমরা বাণিজ্যিক ব্যাংকের কিছু সংজ্ঞা বা কতগুলো বাণিজ্যিক ব্যাংকের কিছু নাম আপনারা এই বইটা ফলো করছি এই চ্যাপ্টার। তো গত ক্লাসে আমরা প্রধান কার্যাবলীগুলো নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করব বিশেষ কার্যাবলী। প্রথমত মূলধন গঠন। ব্যাংক ঋণ প্রদানের পাশাপাশি অন্যান্য শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে থাকে। এটি দেশের মোট উৎপাদন ও মূলধন গতিশীলতা বৃদ্ধি করে। শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি একটা কোম্পানিকে যে দেয় সেরকম না, বিভিন্ন শিল্পে, যেমন কৃষি খাতে লোন দিতে পারে, যেমন আইসিটি খাতে লোন দিতে পারে, যেমন চামড়া শিল্পে লোন দিতে পারে। তো এরকম বিভিন্ন শিল্পের ক্ষেত্রে তারা বিনিয়োগ করে থাকে বা লোন দিয়ে থাকে, যা আমাদের দেশের মোট উৎপাদন এবং মূলধন গতিশীলতা বৃদ্ধি করে। তো এখান থেকে একটা লাইন হতে পারে, কোনটির মাধ্যমে মূলধন গতিশীলতা বৃদ্ধি পায়? মূলধন বিনিয়োগ অর্থনৈতিক উন্নয়ন অর্থে স্থানান্তর। তো অ্যান্সার মূলধন বিনিয়োগ। তো অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা। ব্যাংক একটি দেশের সার্বিক অর্থনীতি তথা শিল্প, বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, গৃহ নির্মাণ, শিক্ষা ব্যাপক অগ্রগতি তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা ব্যাংক আছে বলে আমরা বিভিন্ন টাকা জমাইতে পারি। ব্যাংক থেকে আমরা বিজনেস করার জন্য টাকা নেই। শিল্প খাতে ব্যাংক টাকা দিচ্ছে, বিভিন্ন রাস্তাঘাট, যানবাহন তৈরি সবকিছুই ব্যাংকের কল্যাণে বা ব্যাংকই মোটামুটি বেশি অর্থ প্রদান করে। এর জন্য পুরা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক সবচেয়ে ভূমিকা বেশি রাখে। অর্থ স্থানান্তর: ব্যাংক তার বিনিময় মাধ্যমের সাহায্যে দেশের অভ্যন্তরে ও বাইরে অর্থ স্থানান্তর করে, অর্থাৎ বাংলাদেশ থেকে বাংলাদেশি টাকা বাইরে পাঠানো, বাইরের মুদ্রা বাংলাদেশে আনা, এই কাজগুলো সবই ব্যাংকের মাধ্যমে হয়। অর্থের নিরাপত্তা প্রদান: অর্থ আমরা ঘরে না রেখে আমরা ব্যাংকে রাখলে সেটা নিরাপদ। ব্যাংক জনগণের অর্থ জমা রাখার মাধ্যমে অর্থের নিরাপত্তা দিয়ে থাকে। এছাড়া গ্রাহক তার মূল্যবান সম্পদ, দলিল, অলংকার, লকার সেবার মাধ্যমে ব্যাংকের কাছে জমা রাখতে পারে। তো আপনি আপনার মূল্যবান যত ডকুমেন্টস থাকবে, আপনার স্বর্ণ যদি থাকে, সেগুলা ব্যাংকে জমা রাখতে পারেন। তারপর পরামর্শ দান: ব্যাংকে যারা কাজ করে বা ব্যাংকের কাছে কিন্তু বিজনেসে মোটামুটি কোথায় বিজনেস করলে ভালো, কোন ধরনের ব্যবসা থেকে আমরা লাভবান হব, কিভাবে আমাদের সম্পদ বা কত টাকা কোন খাতে বিনিয়োগ করা উচিত, এই পরামর্শগুলো ব্যাংক দিতে পারে। যেমন মক্কেলদের বাড়ি ভাড়া, মক্কেলদের অনুরোধে বিভিন্ন প্রকার তো তাদের সম্পদের ব্যবস্থাপনা করে থাকে, এ ধরনের পরামর্শ দেয়। যেমন বাড়ি ভাড়া আদায় করাও ব্যাংকের কাজ। অনেক ক্ষেত্রে কিন্তু আপনার বাড়িটা যদি ব্যাংকের আন্ডারে থাকে বা ব্যাংকের ঋণ নিয়ে তৈরি হয়, সেক্ষেত্রে সেই ভাড়াটা আদায় করাও ব্যাংক করে দেয়। কর্মসংস্থান: ব্যাংকে আর্থিক প্রতিষ্ঠান হিসাবে দেশের কর্মসংস্থান গ্রহণে সহায়তা করে থাকে। আপনারা দেখবেন অনেক ব্রাঞ্চ, আমার একটা ব্যাংকের অনেক ব্রাঞ্চ থাকে, অনেক লোক লাগে, তো কর্মসংস্থান তারা করে। এবং আমরা যারা কমার্সের স্টুডেন্ট, তাদের কিন্তু একটা টার্গেটও থাকে, ব্যাংকে চাকরি করবো, অনেকেরই একটা টার্গেট। দেশের অর্থনীতিতে ঋণ সরবরাহের কারণে অনেক কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়, পরোক্ষভাবে তারা হেল্প করে। কারণ ব্যাংকের থেকে লোন নিয়ে অনেক ব্যবসা চলতে থাকে, তো তাদেরও সেই ব্যবসাটা যখন বড় হয় লোন নেওয়ার পর, তখন তাদের প্রতিষ্ঠান চালানোর জন্য তাদের আরো নতুন লোক নিয়োগ দিতে হয়। তার মানে ইনডাইরেক্টলি ব্যাংকই হেল্প করতেছে ওই সব প্রতিষ্ঠানগুলার লোক নেওয়ার জন্য। ঋণ নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হিসাবে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রদত্ত ঋণের সংকোচন ও সম্প্রসারণের মাধ্যমে অর্থ ও ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ কোন খাতে কত ঋণ দিতে হবে এবং বা ঋণের হার কত হবে, এগুলা কেন্দ্রীয় ব্যাংক ঠিক করে, বাট সেগুলা গ্রহণ করা, সেগুলা গ্র্যান্ট করা সব বাণিজ্যিক ব্যাংকের কাজ। একটি স্থিতিশীলতা নিশ্চিত করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা একান্ত জরুরি। কৃষি উন্নয়ন: কৃষিক্ষেত্রে ঋণ, বিভিন্ন সহযোগিতা প্রদানের মাধ্যমে ব্যাংক কৃষি উন্নয়নে ভূমিকা রাখে বা ত্বরান্বিত করে। শিল্প উন্নয়ন: ব্যাংক শিল্প প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদে ঋণ প্রদানের মাধ্যমে শিল্পায়নের সাহায্য করে থাকে। আঞ্চলিক উন্নয়ন: ব্যাংকের শাখা বিভিন্ন এলাকায় বিস্তৃত থাকায় একটি দেশের আঞ্চলিক উন্নয়নে ভূমিকা রাখবে। যেমন দেখবেন যে ব্যাংকের ব্রাঞ্চ যেখানে হয়, অনেকগুলা ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু পাশাপাশি থাকে, তো ওই এলাকাটার কিন্তু একটা বিজনেস ডিমান্ড বেড়ে যায়, বা ওখানে বিজনেস ডিমান্ড আছে বলেই ব্যাংক ওখানে যায় এবং তাতে ডিমান্ড আরো বাড়ে ব্যবসার। তো এই ভূমিকাগুলা ব্যাংক পালন করতেছে। তো এগুলাই ব্যাংকের কার্যাবলী। দেন আমরা চলে আসি তহবিলের উৎস: ব্যাংক কোথা থেকে টাকা সংগ্রহ করতেছে। বাণিজ্যিক ব্যাংক সাধারণত নিম্নলিখিত উৎসগুলো হতে তাদের তহবিল সংগ্রহ করে, যার মধ্যে কিছু বহিস্থ উৎস, কিছু অভ্যন্তরীণ উৎস। তো এখানে একটা নৈর্ব্যক্তিক হয়, ব্যাংকের তহবিলের উৎস কয়টি? দুইটি, বহিস্থ উৎস ও অভ্যন্তরীণ উৎস। আর যদি দুইটি অপশন না থাকে, সেক্ষেত্রে আমরা চারটা অপশন ইউজ করব। ঠিক আছে, তো ভালো বুঝতে পারছি যে যদি কিছু অভ্যন্তরীণ উৎস ইউজ করবে, কিছু বহিস্থ উৎস ইউজ করবে। পরিশোধিত মূলধন: ব্যাংকের প্রাথমিক ও প্রধান উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। ইম্পর্টেন্ট নৈর্ব্যক্তিক লাইন, যে ব্যাংকের প্রধান ও প্রাথমিক তহবিলের উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। অংশীদারি কারবারে প্রতিষ্ঠান হলে মালিকগণ নিজেরা মূলধন সরবরাহ করে, আর যদি যৌথ মূলধনী প্রতিষ্ঠান হয় তবে শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন গঠন হয়। অর্থাৎ পার্টনারশিপ বা
কয়েকজন মিলে যে ব্যবসা সেটাকে আমরা অংশীদারি ব্যবসা বলি। সেই ধরনের ব্যবসায় আমরা নিজেরা টাকা দিয়ে ব্যবসাটা শুরু করি, তো সেটাই ব্যবসার মূলধন। আর যদি বড় কোম্পানি হয় বা যৌথ মূলধনী প্রতিষ্ঠান হয়, তারা শেয়ার ছাড়ে জনগণের উদ্দেশ্যে, সেই জনগণ শেয়ার কিনে ব্যবসাকে টাকা দিচ্ছে, তো শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগঠিত হয়। তো এটা হচ্ছে একটা বহিস্থ উৎস বা বাইরের থেকে আনতেছে। দেন সংরক্ষিত তহবিল, প্রতি বছরের একটি মুনাফার অংশ যদি শেয়ার মালিক বা শেয়ার হোল্ডার বা মালিকগণের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয়, তাকে সঞ্চিত তহবিল বলে। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। সঞ্চিত তহবিল অর্থাৎ আমরা অ্যাকাউন্টিং এর নিট লাভ বের করছি আমরা। আপনারা অনেকেই দেখবেন অ্যাকাউন্টিং বইতে আপনারা নিট লাভ বের করেন, তো এই নিট লাভের পাওয়ার কথা হচ্ছে মালিক পক্ষের। এখন মালিকরা ধরেন নিট লাভ বের হইলো 10,000 টাকা, এই নিট লাভের 10,000 টাকা আপনি মালিকদেরকে না দিয়ে 2,000 টাকা ব্যবসায় রাইখা দিলেন, তো সেটাই সংরক্ষিত তহবিল। তো ভবিষ্যতে এই অর্থ মূলধন হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, সংরক্ষিত তহবিল। দেন আমানত, যেটা আমরা নিজেরা ব্যাংকে জমা দিতেছি। বাণিজ্যিক ব্যাংকের তহবিলে আরেকটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস, এর আগের যে দুইটা সে দুইটা অভ্যন্তরীণ উৎস নিয়ে আমরা কথা বললাম, এখন বাহ্যিক উৎস। আমানত, ব্যাংক বিভিন্ন মেয়াদে চলতি সঞ্চয় স্থায়ী আমানত গ্রহণ করে। আমরা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারি, কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারি, ফিক্সড অ্যাকাউন্ট খুলতে পারি। এরা একত্রে তুলে না, এখানে আমরা টাকা যে জমাই সেটা কিন্তু একসাথে আবার তুলে নেই না, তখন ব্যাংকের এই টাকাটা ব্যাংক ফেলায় রাখে না। ব্যাংক কি করে, আপনার 1,000 টাকায় আবার কাউকে ধার হিসাবে বা বিনিয়োগ করে দেয়, বিনিয়োগে খাটিয়ে তারা সেখান থেকে একটা মুনাফা অর্জন করে। যেটা আমরা গত ক্লাসে আমি বলেছিলাম যে 1,000 টাকা আপনার থেকে নিয়ে বলবে যে ঠিক আছে আপনি 3 বছর পরে আসেন, 11,000 টাকা দিব, 10,000 টাকার এগেনস্টে 1,000 টাকা লাভ ধরেন 3 বছর পর। তো সেই 10,000 টাকাটাই কাউকে ধার দিল, বলল আপনি 12,000 টাকা দিবেন, তাহলে ব্যাংক নিচ্ছে কত, 12,000, আপনাকে দিচ্ছে কত, 11,000, তো এই 1,000 টাকা ব্যাংকের মুনাফা। ধার গ্রহণ, বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বা অন্যান্য ব্যাংকগুলো থেকে মাঝে মাঝে ধার নিয়ে থাকে। ধরেন ব্যাংকের টাকার সংকট দেখা দিল, তখন সে অন্য ব্যাংকের কাছে গিয়ে বলতে পারে ভাই আমাকে কিছুদিনের জন্য ধার দেন, তো ঋণ নিতে পারে। আবার বিভিন্ন সিকিউরিটিজ বা বিভিন্ন ঋণপত্র বিক্রি করে তারা মুদ্রা বাজার হতে তহবিল সংগ্রহ করে। তো কিভাবে তারা তহবিল সংগ্রহ করতে পারে, সিকিউরিটিজ বা ঋণপত্র বিক্রির মাধ্যমে। এটা একটা নৈমিত্তিক হতে পারে যে সিকিউরিটিজ বা ঋণপত্র বিক্রয় করে মুদ্রা বাজার হতে তহবিল সংগ্রহ করতে পারে অথবা ধার গ্রহণ করতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই মনোযোগ সহকারে লেকচারটি শুনবেন এবং বাসায় যেভাবে বললাম আপনারা রিডিং ভালো মতো পড়ে সৃজনশীল প্রশ্নের জন্য একটা পুরনো টেস্ট পেপার আপনার সিনিয়র ভাইদের কাছ থেকে বা বোনদের কাছ থেকে জোগাড়